আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আজকে পবিত্র দিনে শুক্রবার বাংলাদেশে পবিত্র জুমার পর আপনাদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য এলাম লাইভে। এর কারণ হলো আজকের এই দিনটিতে একটি যুগ সন্ধিক্ষণের ঘটনা ঘটতে যাচ্ছে বিলাতে। সাধারণ খবর হলো যে বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল, যারা এই মুহূর্তে আশা করছে যে তারাই আগামীতে ক্ষমতায় আসবে এবং জনগণও সেটা মনে করছে, সেই রাজনৈতিক দলের দীর্ঘদিন বিদেশে থাকা জনাব তারেক রহমান, যিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার সঙ্গে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি সরকারের এই মুহূর্তে প্রধান ব্যক্তি, তত্ত্বাবধায়ক সরকার নয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ব্যক্তি, তার সঙ্গে একটি শীর্ষ বৈঠক হচ্ছে এবং এই বৈঠকের ভবিষ্যৎ নিয়ে, এই বৈঠকের ফলাফল নিয়ে বাংলাদেশে নানা রকম বিচার হচ্ছে, বিশ্লেষণ হচ্ছে। তো আমি যখন এই ভিডিওটি লাইভে যাচ্ছিলাম, তখন তারেক রহমান সাহেব তার নিজের যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে, সেখানে কতগুলো ছবি তিনি আপলোড করেছেন। সেই ছবিগুলো আমি দেখার চেষ্টা করলাম। আবার জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে ফেসবুক পেজ আছে, সেখানেও তিনি কতগুলো ছবি দিয়েছেন। আর অন্যদিকে কিছু ভিডিও ফুটেজ, জনাব তারেক রহমান যে হোটেলে এলেন, সেই হোটেল থেকে তাকে রিসিভ করা হলো। তারপর তিনি সেখান থেকে হোটেল লবি হয়ে যেই রুমে বৈঠক হচ্ছিল বা হচ্ছে, সেই রুমে তিনি প্রবেশ করলেন। তাদের মধ্যে করমর্দন হলো, শুভেচ্ছা বিনিময় হলো এবং উভয়ের প্রাথমিকভাবে ২ হাত চেপে ধরলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাধারণ আন্তরিকতা দেখানোর জন্য তিনি সবসময়ই কারো সঙ্গে যখন হ্যান্ডশেক করেন, এবং এটা তার একটা সাইকোলজি, তিনি সাধারণত হ্যান্ডশেক করেন না। বাংলাদেশে আপনি দেখবেন যে তার হ্যান্ডশেক করার ছবি খুব কম আছে বাংলাদেশের লোকজনের সাথে। তো বিদেশে তিনি সচরাচর বড় বড় মানুষের সঙ্গে হ্যান্ডশেক করেন এবং যখনই কারোর সঙ্গে হ্যান্ডশেক করেন তিনি ২ হাত দিয়ে চেপে ধরেন। এটা একটা উল্লেখযোগ্য দিক যে তিনি তারেক রহমান সাহেবের হাত ২ হাত দিয়ে চেপে ধরেছেন। অন্যদিকে জনাব তারেক রহমান সাধারণত আমি দেখেই নেই যে ২ হাত দিয়ে তিনি চেপে ধরেন। তিনিও খুব অল্প সময়ের জন্য জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের ২ হাত চেপে ধরেছেন। তারপর উভয়ই হাত ছেড়ে দিয়ে তারা হ্যান্ডশেক করেছেন এবং পাশাপাশি বসেছেন। দুজনের চেহারার মধ্যেই উজ্জ্বলতা ছিল। তারা প্রাণ খুলে হাসি দেওয়ার চেষ্টা করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকটা অবাক বিস্ময়ে তারেক রহমান সাহেবের দিকে তাকিয়েছেন, হেসেছেন। আর তারেক রহমান সাহেবও শ্রদ্ধা, ভালোবাসা, বিনয়, ভদ্রতা, যেটা তার একটা পারিবারিক শিক্ষা, ঠিক সেই ভদ্রতা দিয়েই তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে বসেছেন, ক্রস লেগ করে নয়, একেবারে স্বাভাবিক একজন মুরব্বীর সঙ্গে যেভাবে বসেন, ভদ্র পরিবারের সন্তান, ঠিক সেইভাবে তিনি বসেছেন। এটা হলো প্রাথমিক। এখন এই যে বৈঠকগুলো হচ্ছে, সেই বৈঠক করার জন্য বাংলাদেশ থেকে আমির খসরু মাহমুদ তাকে সাহায্য করার জন্য গেছেন এবং সবাই জানেন যে আমির খসরু মাহমুদকে বলা হয় বাংলাদেশে ইন্ডিয়ান লবির লোক। আর অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে অ্যান্টি ইন্ডিয়ান লবির লোক বা আমেরিকান লবির লোক, এবং তার সঙ্গে যারা আছে, জনাব শফিক থেকে শুরু করে জনাব খলিলুর রহমান, তারাও অ্যান্টি ইন্ডিয়ান। তো এখানে তারেক রহমান সাহেবকে সাহায্য করার জন্য বাংলাদেশ থেকে অ্যান্টি ইন্ডিয়ান যে থিঙ্ক ট্যাঙ্ক, বিএনপি থিঙ্ক ট্যাঙ্ক, তিনি গেছেন। আর অন্যদিকে প্রো ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্ক গেছেন, আর অন্যদিকে অ্যান্টি ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্ক জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে বসে আছেন। এখন এই দুজনের ব্যক্তিগত চরিত্র একটু বলে নিই খুব সংক্ষেপে। জনাব তারেক রহমান বাংলাদেশের গত ১৫টি বছরে দেশের সেরা খেলোয়াড়। শেখ হাসিনা তার সর্বশক্তি দিয়ে, রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে, অর্থবিত্ত সবকিছু ব্যবহার করে জনাব তারেক রহমান এবং তার দলের কোনো ক্ষতি করতে পারেননি।
বরং আজকের যে সম্মানজনক অবস্থানে তারেক রহমান সাহেব এসেছেন, এটার পেছনে তার দৃঢ়তা আছে, তার কৌশল আছে, কূটনীতি আছে, ডান হাত দিয়ে খেলার, বাম হাত দিয়ে খেলার এবং বাংলাদেশ যে ধরনের ডাল-ভাত পছন্দ করে লোকজন, সেই ধরনের ডাল-ভাত খাইয়ে এই দেশের পলিটিশিয়ানদেরকে নিজেদের প্রতি অনুগত রেখেছেন। আর দলের বিরুদ্ধবাদী যারা আছে তাদেরকে মোটামুটি কাঁচকলা ধরিয়ে দিয়েছেন। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি আপনি ধরেন, তাকে বলা হয় ইন্টারন্যাশনাল খেলোয়াড়। তিনি বাংলাদেশে খেলেছেন শেখ হাসিনার সঙ্গে এবং তারেক রহমান সাহেবের সঙ্গে আর তার পার্থক্য হলো যে তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে বসে মোকাবেলা করেছেন। তার মনে ভয় ছিল, আতঙ্ক ছিল, গ্রেপ্তার হওয়ার আতঙ্ক ছিল, যেটা তিনি আগস্ট মাসের ৫ তারিখে প্রবেশ করে পরে প্রকাশ করেছেন। কিন্তু শেখ হাসিনার জমানাতে তাকে দেখে আমরা কেউ বুঝতে পারিনি যে ভিতরে তার কলিজা কাঁপছে, তার হৃৎপিণ্ড কাঁপছে, তার স্টমাক কাঁপছে, তিনি ভয় পাচ্ছেন শেখ হাসিনাকে। এটা কিন্তু বোঝা যায়নি। তো এটা ইটস এক্সট্রিম লেভেল অফ যাকে বলা হয় খেলোয়াড়। খুব বড় মাপের অভিনেতা না হলে এরকম নিজের দুর্বলতা ঢেকে রাখা যায় না, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস করেছেন শেখ হাসিনার জমানাতে। ২ নম্বর হলো যে শেখ হাসিনাকে তিনি সারা দুনিয়ার বিখ্যাত নোবেল লরিয়েট বলেন, রাজনীতিবিদ বলেন, ব্যবসায়ী বলেন, কূটনীতিবিদ বলেন, সবাইকে দিয়ে ২০১০ থেকে একেবারে শেষ দিন পর্যন্ত ২০২৫ সন পর্যন্ত তাকে যেভাবে ২৪ সন পর্যন্ত তাকে যেভাবে দৌড়ের উপর রেখেছেন, চাপের উপর রেখেছেন, সেক্ষেত্রে তার যে ক্রীড়া নৈপুণ্য, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ক্রীড়া নৈপুণ্য, এই ব্যাপারে সন্দেহ করা মানেই আপনি আমি বোকার স্বর্গে বসবাস করছি। এরপরে তার ব্যক্তিগত জীবনের সফলতা, তিনি সফল হয়েছেন এবং এখন পর্যন্ত জীবনে গ্রেফতার হননি, তারপরে অপমানের শিকার হননি, এমনকি তাকে কেন্দ্র করে বাংলাদেশে একটা ঢিলও ছোঁড়া হয়নি। একবার শেখ হাসিনা তার গ্রামীণ ব্যাংক ভবন বা কি একটা ব্যাংক আছে সেটা দখল করার জন্য সেখানে ঝাড়ু মিছিল পাঠানো হয়েছিল। ঝাড়ু মিছিল করার জন্য লোকজন, তিনি খুব কৌশলে সেটা অ্যাভয়েড করে ছিলেন, ফলে ওখানে তাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়নি। এর বাইরে সারা দুনিয়া থেকে ধনসম্পদ এনে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করা, আবার বাংলাদেশে ধনসম্পদ অত্যন্ত সুকৌশলী বিদেশে নিয়ে আবার বিনিয়োগ করা বিদেশে। এই যে কৌশল বাংলাদেশ অন্য কোনো ব্যবসায়ীর মাথায় এখন পর্যন্ত যেটা আসেনি, সেই সকল জিনিস তিনি সফল হয়েছেন। অর্থাৎ আমাদের দেশের যে সকল ব্যবসা বাণিজ্যের যারা নিজেদেরকে খুব বেশি জায়ান্ট মনে করেন, বেসিক্যালি তিনি তাদের দাদা। শুধু বাবা বললে ছোট হবে, দাদা। তো এরকম একজন ইন্টারন্যাশনাল খেলোয়াড়ের সঙ্গে তারেক রহমানের বৈঠক হচ্ছে এবং আজকের এই দিনে ১৩ই জুন, এটাকে আমি শিরোনামে বলেছি আনলাকি 13। এখন সেই আনলাকি 13-এ যে শিরোনামে যা কিছু বলছি যে এই বৈঠকের ফলে কি সম্ভাবনা হতে পারে, কি বিপদ হতে পারে, কি অভিশাপ হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমি আমার ক্ষুদ্র বুদ্ধি অনুযায়ী আলোচনা করব। তার আগে একটু দেখে নিই, আমি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছি, লাইভে কারা আছেন। সম্মানিত দর্শক যারা আছেন, নিচে থেকে বলে যাই, কথার ধর্ষক গোলাম মোল্লা রনি, সোনিয়া, নেহা বলছেন আপনি একজন মহিলা হয়ে ধর্ষক শব্দটা ব্যবহার না করলেই হতো। সোনিয়া, অন্য কথা দিতে পারতেন, আপনি নেতিবাচক কথা দেওয়ার। তারপরে আছে আরেকজন শহীদুল ইসলাম, বিএনপির অদূরদর্শী রাজনীতি খেসারত দিতেই হবে। তারপরে বাংলাদেশ দালাল, হুইজ দালাল, আমি ইউনূস সাহেব না কে? আরেকজন বলছেন কথার দর্শক গোলাম মোল্লা রনি, ভেরি গুড। আবার দ্বিতীয়বার, তারপর আল্লাহর দিন সব সমান, ভালো কথা, আমিও তাই মনে করি ভাই। আপনি কখন কার বলা মুশকিল। আমি আসলে আল্লাহর বান্দা, কখনোই নয়, সত্যের পক্ষে থাকি। আর আমি আসলে ডেইলি যে ঘটনাগুলো ঘটে সেগুলো বর্ণনা করি। কখনো কারো পক্ষে যাই, কিন্তু সত্যিকার অর্থে কারো যে কেনা কৃতদাস, ওটা আমি জীবনে ছিলাম না জন্মের পর থেকে। যেটা ভালো মনে হয় সেটাই করেছি। কিরে কানা, SODA, আপনি বলতে চাচ্ছেন কিরে কানা সোদা,
ভালো কথা। এসকে ইলেকট্রনিক। অনেক সুন্দর একটা পরিবারে আপনি জন্মগ্রহণ করেছেন। এসকে ইলেকট্রনিক্স। আপনার বাবার জন্ম সার্থক যে আপনার মতো পুত্র সন্তান জন্ম দিয়েছেন। তারপরে আপনার মায়ের গর্ভ, যে গর্ভে আপনি জন্মগ্রহণ করেছেন, আপনার মা যদি জীবিত থাকে তাকে গিয়ে আমার সালাম দিয়েন যে আমি তাকে সালাম দিয়েছি যে আপনার মতো সুসন্তান তিনি জন্মগ্রহণ মানে তিনি গর্ভধারণ করেছেন এবং প্রসব করেছেন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। এসকে ইলেকট্রনিক। তারপর হলো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। নেগেটিভ, আপনি বিগড়ে গেছেন মনে হচ্ছে। আচ্ছা ভাই বলেন তো আমি কেন বিগড়ে যাব আজকে? এই জিনিসটা হলো এখানে ডক্টর মোহাম্মদ মানে দেশের এই সময়টিতে আ আমার চেয়ে অনেক, অনেক কম বুদ্ধি যারা মানুষ লেখাপড়া জানা সামাজিকভাবে যারা আমার ধারে কাছেও নাই। এরকম লোক ৩ টা ভাগে বিভক্ত হয়ে গেছে, ৪ টা ভাগে বিভক্ত হয়ে গেছে। এক গ্রুপ এনসিপিতে গেছে, আমার মানে আছে। আরেক গ্রুপ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সঙ্গে সরাসরি গেছেন। তারপরে বিএনপিতে যারা লোকজন আছেন তারা রাস্তাঘাট, স্থান, কালপাত্র সব দখল করে ফেলেছেন। তো সেখানে জামাতে যারা আছেন তারা জামাতের লোকজন যার, যার অবস্থানে গেছেন। তো সেখানে আপনার কাছে কি মনে হয় যে আমি এই কাজকর্ম করছি, আপনি কি না বুঝে করছি বা কোনো কিছু করছি? হ্যাঁ, মাথা ঠান্ডা রাখেন, ঠিক দেখেন এবং যাদেরকে আপনারা দেখেন এই সমাজের সফল মানুষ, তাদের কাছাকাছি যায় না আর একদিন কাছাকাছি আমার কাছাকাছি আসেন যে আমি কত ভালো আছি না কারো দয়ার পর্যন্ত আছি। যাক সম্মানিত দর্শক, এগুলো অনেক কথাবার্তা, এগুলো বললে মূল বক্তব্য বলা হবে না। মূল বক্তব্য যেটি সেটি হলো যে এই বৈঠকে আশীর্বাদ যদি দেশের জন্য হয়, এটা খুব একটা অস্বাভাবিক বিষয় হবে। অস্বাভাবিক বিষয় হবে এই কারণ হলো যে দুজন মানুষই ফ্রাস্ট্রেটেড। ডক্টর মোহাম্মদ ইউনূসও ফ্রাস্ট্রেটেড এবং দুজনই ফ্রাস্ট্রেটেড এবং দুজন সেখান থেকে আশাব্যঞ্জক কিছু তৈরি হওয়াটা খুবই মানে যাকে বলে আনইউজুয়াল। ২ নম্বর হলো যে এখানে এক পক্ষ বেঁচে থাকবেন, আরেক পক্ষ ঠকে যাবেন। এক পক্ষ ক্ষমতায় আসবেন, আরেক পক্ষ ক্ষমতা হারাবেন। এবং যারাই ক্ষমতা হারাবেন তাদেরকে অবশ্যই দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়তে হবে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস যদি দীর্ঘকালীন ক্ষমতায় থাকেন তাহলে তারেক রহমান সাহেব এবং তার যে দল, এই দলের বালা মুসিবতের অন্ত থাকবে না। আবার জনাব ইউনূস সাহেব যদি খুব দ্রুত নির্বাচন দিয়ে দেন এবং তারেক রহমান সাহেবের দল যদি ক্ষমতায় আসে, তাহলে ইউনূস সাহেব এবং তার যারা সাঙ্গপাঙ্গ তাদের অবস্থা জনাব তারেক রহমান সাহেব তো দূরের কথা, স্বয়ং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবও তাদেরকে রক্ষা করতে পারবেন না। এমন কিছু পরিস্থিতি তৈরি হবে যেগুলো নিয়ন্ত্রণের বাইরে। ডক্টর মোহাম্মদ ইউনূস চাননি ৫ই আগস্টের পরে অনেক কিছু হয়েছে, তিনি নিয়ন্ত্রণ করতে পারেননি। তো তদ্রূপ পুরো বাংলাদেশে যে পরিস্থিতি এমন হয়ে গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গী সাথীরা ক্ষমতা হারানোর সঙ্গে সঙ্গে এমন কিছু ঘটবে, সেটা জামাতের সঙ্গে, সেটা এনসিপির সঙ্গে, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করে তার শুভানুধ্যায়ী বন্ধু-বান্ধব, আলাল ফালাল দালাল যা কিছু আছে, এমন কিছু ঘটবে যেটা বাংলাদেশের মানুষ অতীতে কখনো কল্পনা করেনি। তো কাজেই এখানে একে অপরের সঙ্গে বৈঠক করতে গিয়ে যদি আতঙ্ক থাকে, ভয় থাকে, অবিশ্বাস থাকে, তাহলে সেটা একটা ফরমাল মিটিং হয়। এর বাইরে কোনো কিছু হয় না। এই গেল দ্বিতীয়। এরপরে যে বিষয়টি সেটি হলো জনাব তারেক রহমান তিনি এই মুহূর্তে তিনি নিজেকে কি মনে করেন আমি জানি না। কিন্তু বাংলাদেশের মানুষ, বিশেষ করে বিএনপির যারা নেতাকর্মী আছেন, সেই নেতাকর্মী ধরেন 30% বিএনপি নেতাকর্মী যাদের ভোটার আছে, তার বাইরে ধরুন আরো এই ক্ষমতাসীন হওয়ার সঙ্গে, সঙ্গে আরো 15% চলে আসছে। অর্থাৎ 50% অর্ধেক মানুষ মনে করছে যে আগামীর রাষ্ট্রের নায়ক জনাব তারেক রহমান তিনি যাকে বলা হয় প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী। তো তার সঙ্গে
জনাব আ ইউনূসের যে বৈঠক, সেই বৈঠকে আ তারেক রহমানকে দিতে হবে ডক্টর ইউনূসকে। আর ডক্টর ইউনূসের কাছ থেকে তারেক রহমানের আসলে কোনো কিছু চাওয়া মানেই তারেক রহমানের ছোট হওয়া। এখন তিনি নির্বাচন যদি চান